জব এবিলিটি বলছে এগুলো গুণাবলী দরকার, আর ক্যান্ডিডেটের পাচ্ছি এই গুণাবলীগুলো, তখন রিক্রুটমেন্ট হয় না। রিক্রুটমেন্ট তখনই হয় যখন দেখা যায় ক্যান্ডিডেটের এবিলিটি এবং আমার জবের এবিলিটি কাছাকাছি কিংবা মেজরিটি ম্যাচ করে। মাইক্রোসফট এক্সেল যদি কেউ না জানে তাহলে তার উচিত মাইক্রোসফট এক্সেল শিখে তারপর জব ইন্টারভিউ দেয়া। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, দিস আর দি বেসিক রিকোয়ারমেন্ট অফ এ জব, এনি জব। আমরা কি স্কিলের জন্য হায়ার করি নাকি অ্যাটিটিউডের জন্য হায়ার করি? আমি বলবো উই নেভার হায়ার ফর স্কিল, উই হায়ার ফর অ্যাটিটিউড অ্যান্ড ফায়ার ফর স্কিল। আমি এইচআর হিসেবে তখনই সাকসেসফুল হবো যখন আমি পিপল কস্টকে কমিয়ে আনতে পারবো কিংবা অপটিমাইজ করতে পারবো। সুতরাং মাইন্ডসেট পরিবর্তন হতে হবে এইচআরের। উই আর হিয়ার টু অ্যাড ভ্যালু টু বিজনেস, নট উই আর হিয়ার টু কন্ট্রোল দি আদার ফাংশন অফ দ্য বিজনেস। আরেকটা জিনিস যেটা না বললেই না, সেটা হচ্ছে এইচআর প্রফেশনে অনেক পড়ালেখা করার দরকার আছে। পড়ালেখার কোনো বিকল্প নাই, কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে। HR is a business support function. HR is no more a only people management function. আমি আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমরা যে প্রফেশনালরা কাজ করি, কাজ করার ক্ষেত্রে আমরা কিছু প্রিন্সিপাল মেনে চলি, বিশেষ করে লোকবল নিয়োগের ক্ষেত্রে। তার মানে আমরা যেটাকে বলি হায়ারিং, কেউ কেউ বলি যে ট্যালেন্ট ম্যানেজমেন্ট কিংবা রিক্রুটমেন্ট, হোয়াট এভার উই সে। আমরা রিক্রুট করতে গেলে, লোকজনকে হায়ার করতে গেলে আমরা কোন পদ্ধতিটা অনুসরণ করি? আমি এক্ষেত্রে বেশ কিছু পদ্ধতি আছে। একটা পদ্ধতি হতে পারে যে আমার খুব ডিফাইন জব যে ক্রাইটেরিয়াগুলো, যেমন আমরা জব স্পেসিফিকেশন, জব ডিসক্রিপশনগুলো ডিফাইন করা আছে, সেই ক্ষেত্রে আমরা কী করি? আমরা জব এড দিই, আমরা হয়তো কোনো জব পোর্টালে যাই, আমরা হয়তো কোনো হেড হান্টারের সাহায্য নিই, যেভাবে হোক আমরা কিছু কী করি? প্রথমে কিছু সিভি জেনারেট করি। এই সিভিগুলো, রেজিউমিগুলি জেনারেট করার পরে আমরা এগুলোকে নিয়ে আমাদের জব রিকোয়ারমেন্টের সাথে, তাহলে ব্যাপারটা হচ্ছে জব রিকোয়ারমেন্ট কি, এই জব করতে গেলে এই গুণাবলী থাকতে হবে, আর সিভিতে কী পাচ্ছি সেই গুণাবলীগুলো সেখানে আছে কিনা আমরা সেগুলোকে ম্যাচ করতে চেষ্টা করি। তাহলে জব রিকোয়ারমেন্টের সাথে ক্যান্ডিডেটের যে প্রোফাইল সেটাকে আমরা ম্যাচ করতে চেষ্টা করি। প্রথম কাজ হলো এটা। যদি আমি ম্যাচ করে দেখি কিছু প্রোফাইল ম্যাচ করেছে, পুরোটা ম্যাচ করেনি, কাছাকাছি, সেই সিভিগুলোকেই কিন্তু আমরা শর্টলিস্ট করি ইন্টারভিউ করার জন্য। এখন এই ইন্টারভিউ করার অনেক প্রসেস আছে। কোথাও কোথাও আছে কোনো কোনো অর্গানাইজেশনে যে দেখা যায় যে আপনার সারাদিন ব্যাপী হয়তো একটা প্রসেসের মাধ্যমে বিভিন্ন রকম অ্যাসেসমেন্ট সেন্টারের মাধ্যমে তাদেরকে অ্যাসেস করা হয়ে থাকে ক্যান্ডিডেটদেরকে। আবার কখনো কখনো কোনো কোনো প্রতিষ্ঠানে অ্যাসেসমেন্ট সেন্টারও করে, রিটেন টেস্টও নেয়, ভাইভাও নিচ্ছে। হ্যাঁ, সো এখানে রিটেন টেস্ট হোক, ভাইবা হোক কিংবা অ্যাসেসমেন্ট সেন্টার হোক, আমরা কি দেখতে চেষ্টা করি না ক্যান্ডিডেট রিক্রুটমেন্টের ক্ষেত্রে? আমরা দেখতে চেষ্টা করি অ্যাবিলিটি জব ফিট। অ্যাবিলিটি জব ফিট হচ্ছে জবের দক্ষতা কি, আর যে ব্যক্তি এসছে তার দক্ষতা কি, এটা কি ম্যাচ করে কিনা কিংবা কাছাকাছি যায় কিনা। যদি দেখি না অনেক গ্যাপ, জব অ্যাবিলিটি বলছে এগুলো গুণাবলী দরকার, আর ক্যান্ডিডেটের পাচ্ছি এই গুণাবলীগুলো, তখন রিক্রুটমেন্ট হয় না। রিক্রুটমেন্ট তখনই হয় যখন দেখা যায় ক্যান্ডিডেটের এবিলিটি এবং আমার জবের এবিলিটি কাছাকাছি কিংবা মেজরিটি ম্যাচ করে, তখন রিক্রুটমেন্টগুলো হয়, তখন সিলেকশনগুলো হয়। এবং এই ক্ষেত্রে আমরা ইন্টারভিউতে ক্যান্ডিডেটের কাছে যেটা জানতে চাই বেশিরভাগ ক্ষেত্রেই, আমরা যেগুলো এক্সপেকটেশন আমাদের এখনকার, যেমন মাইক্রোসফট স্কিল। মাইক্রোসফট স্কিল ইজ এ বেসিক স্কিল। আমরা এটা মাইক্রোসফট অফিসের ওরিয়েন্টেশন যদি কারো না থাকে, দেখা গেল সে MS অফিস, MS এক্সেল কিংবা MS পাওয়ার পয়েন্ট জানে না বলতে, হ্যাঁ আমি জানি, যদি প্রশ্ন করা আপনি কি খুব দক্ষতার সাথে কাজ করতে, না স্যার একটু দেখা লাগবে, এরকম লোককে কিন্তু আমরা রিক্রুট করবো না। সুতরাং এখনকার দিনে মোস্ট ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হচ্ছে, আমি বলবো মাইক্রোসফট এক্সেল যদি কেউ না জানে তাহলে তার উচিত মাইক্রোসফট এক্সেল শিখে তারপর জব ইন্টারভিউ দেয়া। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, দিস আর দি বেসিক রিকোয়ারমেন্ট অফ এ জব, এনি জব। সেই জবটা ইঞ্জিনিয়ারিং হোক আর সব জবটা ম্যানেজমেন্ট লেভেলের হোক, যে কোনো জবের ক্ষেত্রেই মাইক্রোসফট অফিস ওরিয়েন্টেশন দক্ষতার সাথে দরকার, নাম্বার 1। নাম্বার 2 আমরা যেটা জানতে চাই সেটা ডিজিটাল স্কিল কিংবা AI ডিজিটাল স্কিল, অথবা তার ডেটা স্কিল, এই জিনিসগুলো অ্যানালিটিক্যাল স্কিল এগুলো আছে কিনা। সেটা যেই প্রফেশনেরই হোক না কেন, সেটা ইঞ্জিনিয়ারিং হোক, বিজনেস হোক, সব ক্ষেত্রেই আমরা চাবো এই জিনিসগুলো, যে সে কতটুকু টেক স্যাভি, তার ডেটা স্কিল কেমন, তার AI স্কিল, বেসিক AI স্কিলটা তার ভেতরে আছে কিনা, তার মাইক্রোসফট অফিস ওরিয়েন্টেশন খুব ভালোভাবে আছে কিনা, এইগুলো দিজ আর দি বেসিক রিকোয়ারমেন্ট। এগুলো কিন্তু CGPA এর সাথে সম্পর্কিত না, অ্যাবসলিউটলি ডিফারেন্ট জিনিস। সুতরাং এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো যদি থাকে,
কোয়ালিটিগুলো যদি থাকে, আর তার সাথে যেটা আমরা দেখি সেটা হচ্ছে অ্যাটিটিউড। তার মানে আমরা কি চাকরি যখন হায়ার করি, আমরা কিসের জন্য হায়ার করি? আমরা কি স্কিলের জন্য হায়ার করি নাকি অ্যাটিটিউডের জন্য হায়ার করি? আমি বলবো উই নেভার হায়ার ফর স্কিল, উই হায়ার ফর অ্যাটিটিউড অ্যান্ড ফায়ার ফর স্কিল। ব্যাপারটা এরকম, কেউ যদি বলে উই হায়ার ফর স্কিল অ্যান্ড ফায়ার ফর অ্যাটিটিউড, তার মানে একটা রং অ্যাটিটিউডের লোককে আমি রিক্রুট করলাম, চাকরিতে নিলাম, সে চাকরিতে যাওয়ার পরে আরও 10টা লোককে নষ্ট করলো, এনভায়রনমেন্টকে পলিউট করলো, তারপরে তাকে বের করে দিলাম। এই কাজটা ঠিক হবে? নাকি আমি রাইট স্কিলে রাইট অ্যাটিটিউডের একটা লোককে নিলাম, স্কিল হয়তো কিছুটা কম আছে, তাকে আমি শিখিয়ে নিলাম, সে আস্তে আস্তে গ্রো করলো, এবং একদিন যখন দেখা যাবে যে না, সে আর স্কিলের সাথে কোপ করতে পারছে না, কোনো কারণে তার আর ক্যাপাবিলিটি নাই, সেক্ষেত্রেও তো আমরা চিন্তা করতে পারি যে না, ঠিক আছে, ওখানে হয়তো একটা নতুন লোক নেওয়া যেতে পারে। তবে সাধারণত আমার দেখা মতে স্কিলের জন্য ফায়ার হয় না বললেই চলে, অ্যাটিটিউডের জন্যই ফায়ার হয়। সুতরাং আমাদের প্রিন্সিপাল শুড বি, যারা আমরা HR প্রফেশনে আছি হায়ারিংয়ের ক্ষেত্রে, কিংবা যারা নিয়োগকর্তা আছে হায়ারিংয়ের ক্ষেত্রে, উই উইল হায়ার ফর অ্যাটিটিউড অ্যান্ড ফায়ার ফর স্কিল, উই উইল নট হায়ার ফর স্কিল অ্যান্ড ফায়ার ফর অ্যাটিটিউড। এটা গেল একটা দিকের কথা। আমি এখন একটা ভিন্ন দিক নিয়ে কথা বলবো HR প্রফেশনের। সেটা হলো HR প্রফেশনটা আসলে যারা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কাজ করি, বিজনেসে আসলে আমাদের রোলটা কি? আমরা কি জানি বিজনেসে আমাদের রোল কি? আমরা প্রায় দেখি বিজনেসের টেবিলে যেখানে সিদ্ধান্ত হয়, সে সুন্দর সিদ্ধান্তের টেবিলে HRকে নিয়ে অনেক ক্রিটিসিজম হয়। কেমন ক্রিটিসিজম? না, HRকে বিজনেসের টেবিলে দেখার দরকার নাই, কিংবা HRকে এ ধরনের বিজনেস ডিসিশনে রাখার প্রয়োজনীয়তা নাই। এর কারণ কি আমরা কি কখনো ভেবে দেখেছি? এর কারণ খুব সিম্পল। আমরা যারা HR প্রফেশনে আছি, আমাদের বিজনেস সম্বন্ধে অ্যাওয়ারনেস নেই বললেই চলে অনেকেরই। আর যখনই আমার বিজনেস অ্যাওয়ারনেস থাকে না, তখনই আমাকে কেউ বিজনেসের ডিসিশন মেকিংয়ের টেবিলে ডাকে না। তাহলে আমাকে কি করতে হবে? একজন HR ম্যানেজারের অবশ্যই জানতে হবে যে জিনিসগুলো, সেগুলো হচ্ছে, আমি যদি ম্যানুফ্যাকচারিংয়ে থাকি, আমি যদি ট্রেডিংয়ে থাকি, আমি যদি যে কোনো ব্যবসায় থাকি, ওই ব্যবসাতে প্রফিটেবিলিটি হচ্ছে কিনা, গ্রোথ হচ্ছে কিনা, মান্থলি সেলস কত হচ্ছে, এক ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে কত টাকা খরচ হয়, এবং এক ইউনিট প্রোডাক্ট প্রডিউস করতে HR কস্ট কতটুকু। আমি যদি ধরি যে আমি চিনি উৎপাদনকারী একটা প্রতিষ্ঠানে কাজ করি, তাহলে 1 কেজি চিনি প্রডিউস করতে আমার ম্যান পাওয়ারের কতটুকু কস্ট যায়। আমি যদি 1 কেজি চিনির বাজার মূল্য যদি এমন হয় যে 100 টাকা, তাহলে 100 টাকার মধ্যে তাহলে এই 1 কেজি চিনির উৎপাদন মূল্য কত? যদি এমন হয় 1 কেজি চিনির উৎপাদন মূল্য 80 টাকা, 80 টাকার মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে তার ভিতরে আমার মানুষের জন্য খরচ হয় কতটুকু, এই মানুষের বেতন দিতে, তার ওভারটাইম দিতে, তার মেডিকেল ফ্যাসিলিটি, অন্যান্য জিনিস। সুতরাং পার ইউনিট কস্ট অফ প্রোডাকশনের মধ্যে HR কস্ট কতটুকু, এইটা প্রতিটা HR প্রফেশনালের জানা উচিত। এবং আমরা HRে কত দক্ষ হব সেটা ডিপেন্ড করবে যদি আমি পার ইউনিট কস্টের মধ্যে এক বোতল বেভারেজ বানাতে এত টাকা খরচ হয়, তার ভিতরে পিপল কস্ট কতটুকু, এতটুকু। আমি HR হিসেবে তখনই সাকসেসফুল হব যখন আমি পিপল কস্টকে কমিয়ে আনতে পারবো কিংবা অপটিমাইজ করতে পারবো। আর তখনই কিন্তু আমাকে ম্যানেজমেন্ট তার আলোচনার টেবিলে ডাকবে যে হ্যাঁ, এই রকম একটা HR এর ম্যানেজারকে আমরা আলোচনার টেবিলে চাই। কারণ আমি যদি শুধু গিয়ে বলি মালিককে যে দেখেন বেতন না বাড়ালে লোকজন চলে যাবে, আর যে কোনো মালিকই বলবে লোকজন চলে গেলে চলে যাক, আমি আবার হায়ার করব। কিন্তু আমার বলতে হবে স্যার, আমরা যদি এই লোকটার বেতন এত টাকা বাড়াই, তাহলে আমাদের আলটিমেটলি এই প্রতি মাসের সেলসের উপরে এই ইম্প্যাক্ট হবে। ও রিটেনশনের কারণে কি হবে, যে ও চাকরিতে কন্টিনিউ করছে, আমার সেলসের কোনো সমস্যা হবে না, এবং মোটামুটি ফোরকাস্টেড বিক্রির ক্ষেত্রে এখানে আমি যদি বেতন 5,000 টাকা বাড়াই, আমার সেলসের ক্ষেত্রে তো ইম্প্যাক্ট হবে 50,000 টাকা। আমরা যদি এটা বোঝাতে পারি, যে কোনো মালিকই কনভিন্স হয়ে বলবে ঠিক আছে তুমি 500 টাকা বেতন বাড়াও। কিন্তু এই কথা বললে কখনো মালিক বেতন বাড়াবে না, স্যার বেতন না বাড়ালেও চলে যাবে, বলবে চলে গেলে চলে যাক। আমরা অনেক সময় বলি স্যার ট্রেনিং না দিলে লোকজন থাকবে না, ট্রেনিং না দিলে লোকজন যদি না থাকে, অনেক মালিককে আমি বলতে শুনেছি চলে যাক, আমরা ট্রেনিং করা এরকম লোককে এনে নিয়োগ করব, যিনি ট্রেন আছে তাকে এনে নিয়োগ করব। সুতরাং আমাদের মাইন্ডসেট পরিবর্তন হতে হবে HRের। আমরা উই আর হিয়ার টু অ্যাড ভ্যালু টু বিজনেস, নট উই আর হিয়ার টু কন্ট্রোল দি আদার ফাংশন অফ দ্য বিজনেস। আমরা অনেকেই অনেক সময় ভুলটা করে থাকি, আমরা বলি দেখেন এটা TADA পলিসিতে আছে, এত টাকার বেশি আপনাকে দেওয়া যাবে না। কেন? আমি এখান থেকে চিটাগাংয়ে ট্রাভেল করেছি, আমি হোটেলে ছিলাম,
রাত্রে থাকতে গিয়ে আমার হোটেলের কস্ট লেগেছে 2000 টাকা, পলিসিতে আছে 1500 টাকা, দিনে 2000 টাকার বিল দিলেন, আমি 500 টাকা কেটে দিলাম। আমি HR হিসেবে কেটে দিয়ে কি করলাম, ওনাকে আমি কন্ট্রোল করলাম, কিন্তু ক্ষতিটা কি করলাম, আমি রিয়েলিটি থেকে সরে আসলাম। আমার বরং উচিত হবে আমার ম্যানেজমেন্টের কাছে যাওয়া, চেক করে দেখা আসলেই এই লেভেলের হোটেলে থাকতে পার নাইট কত টাকা লাগে। যদি মার্কেট স্ট্যান্ডার্ড হয় মিনিমাম 2000 টাকার নিচে হোটেলে থাকা যাবে না, তাহলে আমি আমার TDA পলিসিটা সংশোধন করে সেটাকে বিজনেসের সাথে অ্যালাইন করব, যাতে বিজনেস বাধাগ্রস্ত না হয়। ইনস্টিড আমরা যদি বসে বসে বলি না পলিসিতে 1500 টাকা, এর বেশি আমি টাকা দিতে পারবো না। কন্ট্রোল ঠিক আছে, কিন্তু আনরিয়েলিস্টিক কন্ট্রোল কিন্তু অনেক সময় বিজনেসকে সাপোর্ট করে না। সুতরাং HR-এর যে এখনকার যে মাইন্ডসেট, যে আমাদের চেঞ্জ করা উচিত। আমরা HR প্রফেশনাল হিসেবে আমাদেরকে চিন্তা করতে হবে আমি কিভাবে বিজনেসে ভ্যালু এডিশন করতে পারি, অর্থাৎ হাউ ক্যান আই বিকাম এ বিজনেস পার্টনার। আরও একটা ব্যাপার আসে এই HR-এর কাছে, সেটা হচ্ছে আমরা কত ফাস্ট আমাদের কাস্টমারকে ডেলিভারি করতে পারি। HR-এর কাস্টমার কারা? আমি যদি বলি HR-এর কাস্টমার কি অর্গানাইজেশনের বাইরে? নো, HR-এর কাস্টমার হচ্ছে অর্গানাইজেশনের ভেতরে। সো অর্গানাইজেশনের ভেতরে যখন আমরা থাকি তখন আমাদের কাস্টমার হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, মেনটেন্যান্স ডিপার্টমেন্ট, IT ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, এরা সবাই আমার কাস্টমার। সো আমার কাস্টমার আমার কাছে আসে কেন? আসে তার সমস্যার সমাধান করার জন্য। এখন আমি যদি এই সমস্যার সমাধানটাকে আমি ম্যানুয়াল পদ্ধতিতে করতে পারি, হ্যাঁ আপনি এই ফর্মটা ফিল আপ করে দেন, কী কী প্রবলেম আছে শুনবো, হতে পারে। কিন্তু এখনকার যুগে, AI-এর যুগে, আমি যদি আমার একটা লাইভ পোর্টাল থাকে এবং যে পোর্টালে আমি যদি বিভিন্ন রকম সমস্যাগুলোকে ক্যাপচার করতে পারি, কারো হয়তো একটা এমপ্লয়মেন্ট সার্টিফিকেট দরকার, কারো হয়তো একটা ব্যাংক সার্টিফিকেট দরকার, ব্যাংকে সে লোন নিবে সেজন্য, সুতরাং সে যদি পোর্টালের মাধ্যমে জিনিসগুলোকে রিকোয়ারমেন্ট দিতে পারে, আর HR হিসেবে যদি আমরা এগুলোকে ক্যাপচার করে প্রোঅ্যাক্টিভলি কাজগুলো শেষ করে যদি আমরা তাদেরকে ডেলিভারি করতে পারি, তাহলে তো আমাদের কাস্টমাররা হ্যাপি থাকবে। আর কাস্টমার যদি হ্যাপি থাকে, মানে HR কাস্টমার যদি হ্যাপি থাকে, অর্গানাইজেশনে ওই HR-কে সবাই অ্যাপ্রিসিয়েট করবে। সুতরাং সময় এসছে এখন আমাদেরকে HR-কে নিয়ে নতুন চিন্তাভাবনা করার। HR is a business support function. HR is no more a only people management function. It is a people management function, of course. It is a function that takes care of organizational culture. It is a function that takes care of the well-being of the people. It is a function that ultimately add value to the business. Whatever it does, তার সমস্ত কর্মকাণ্ড কিন্তু বিজনেসের ভ্যালু এডিশন ফোকাস হতে হবে। HR-কে আরও একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্সের কথা বলছি। ওয়ার্ক লাইফ ব্যালেন্স কি? ওয়ার্ক লাইফ ব্যালেন্স হচ্ছে যে একজন লোক কাজে আসছে, কাজে এসে আমি তো তাকে 8 ঘন্টার জন্য নিয়েছি, আমি তো তার ইমোশনকে কিনে নিই নাই, আমি তো তার ফ্যামিলির ওয়ারিনেসকে আমি অ্যাড্রেস করার জন্য সময় কিনে নিই নাই, কিন্তু তারপরেও আমাদের এগুলোকে দেখতে হয় এবং সেজন্য ফ্লেক্সিবল ওয়ার্ক পলিসি করতে হবে, যাতে কিছুটা ফ্লেক্সিবিলিটি লোকদেরকে দেয়া যায়। কারো ব্যক্তিগত সমস্যা থাকলে প্রয়োজন বোধে যদি তাকে আমি অ্যালাউ করতে পারি যে হ্যাঁ ঠিক আছে, তুমি ওয়ার্ক ফ্রম হোম করলে তোমাকে আগামী 2 সপ্তাহের জন্য সমস্যা আছে, তুমি বাসা থেকে বসেই কাজ করো। তো এতে করে হয় কি, একজন ক্যারিয়ার প্রফেশনাল সে যদি দেখে যে আমাকে আমার HR কিংবা আমার কোম্পানি ট্রিট করছে একজন মানুষ হিসেবে, তখন কিন্তু মানুষের ডিভোশন বেড়ে যায় অর্গানাইজেশনের প্রতি। কিন্তু আমরা যদি এই ফ্লেক্সিবিলিটিটুকু না দিই ওয়ার্ক প্লেসে, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি অনেক সময় রিটেনশন ইস্যু হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে ওয়ার্ক প্লেসে আননেসেসারিলি আমরা এমপ্লয়ি ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে থাকি। আমার বিশ্বাস আমরা এই বেসিক জিনিসগুলো যদি খেয়াল রেখে কাজ করি, HR প্রফেশনে আমরা অবশ্যই সাকসেসফুল হব। এবং HR এজ এ প্রফেশন ইজ এ ভেরি রেসপেক্টফুল প্রফেশন। আমি ব্যক্তিগতভাবে HR-এ কাজ করে আমি নিজেকে স্যাটিসফাই মনে করি। এবং আরেকটা জিনিস যেটা না বললেই না, সেটা হচ্ছে HR প্রফেশনে অনেক পড়ালেখা করার দরকার আছে। পড়ালেখা কেমন? আমাকে লিডারশিপ নিয়ে পড়তে হবে, আমাকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে পড়তে হবে, আমাকে এমপ্যাথি নিয়ে পড়তে হবে। পড়ালেখার কোনো বিকল্প নাই, কন্টিনিউয়াস লার্নিংয়ের মধ্যে থাকতে হবে। কারণ দি মোমেন্ট ইউ আর আউট অফ লার্নিং, ইউ উইল ফাইন্ড দ্যাট প্রবাবলি ইউ আর ডেভেলপিং সাম ডার্ক কর্নার ইন ইউর নলেজ প্রোফাইল। প্রচুর পড়তে হবে এবং পড়ার কোনো অল্টারনেটিভ নাই। পড়ার জন্য গুগল তো আছেই, আমাদের ইন্টারনেটে অনেক সোর্স আছে, এবং এট দি সেম টাইম বই কিনে পড়তে হবে, বই পুস্তক পড়তে হবে। বাংলায় অনেক লিডারশিপের বই আছে, সেগুলো পড়তে হবে। বাংলাতে এখন কিন্তু আমাদের দেশে অনেক প্রকাশনা থেকে আমরা অনেক বই পাচ্ছি, অনেক লেখকের কাছ থেকে অনেক বই পাচ্ছি। বাংলা বই, ইংরেজি বই দুটোই, যখন যেটা ভালো লাগে কিনে পড়েন। আমি বলবো যে পড়ার কোনো বিকল্প নাই। সুতরাং একজন HR প্রফেশনাল হিসেবে এই জিনিসগুলো খেয়াল রেখে কাজ করলে
আই এম শিওর ইউ উইল বি সাকসেসফুল। থ্যাংক ইউ। 1 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দৌড়ে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।